সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আজকে আমি আছি লাইলুন নাহার, প্রভাষক, ভূগোল বিষয়। শিক্ষার্থীরা, তোমরা জানো করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সরকার আবার লকডাউন দিয়েছে, অর্থাৎ তোমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে প্রতিষ্ঠানে এসে ক্লাস করার জন্য। নিশ্চয়ই তোমরা ক্লাসগুলোকে সবাই মিস করছো, তোমাদেরকেও আমরা কিন্তু মিস করছি। তাহলে যেহেতু প্রতিষ্ঠানে এসে ক্লাসগুলো করা সম্ভব না, তাই বাসায় বসেই অনলাইনে তোমাদের ক্লাসগুলো আমাদেরকে করতে হচ্ছে। যদিও অনলাইনের ক্লাস তোমরা দেখো, আমাদেরকে মন্তব্য করো, তাতেও কিন্তু কিছুটা তোমাদের পড়াশোনার চর্চা হচ্ছে। আশা করছি তোমরা আরও ভালোভাবে অনলাইনের ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে এবং তোমাদের যে পাঠের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আর যখন কোনো সমস্যা হবে আমাদের সাথে তো যোগাযোগ করার তোমাদের ব্যবস্থা আছেই। তাহলে চলো আর দেরি না করে আজকের বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূগোল প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের জলবায়ুর উপাদান ও নিয়ামক সম্পর্কে। তাহলে আজকে আমরা প্রথমেই জেনে নিব জলবায়ু কি, আবহাওয়া কি, তারপরে আমরা জলবায়ু উপাদান এবং নিয়ন্ত্রণকারী নিয়ামকগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরুতেই আমরা জেনে নেই আবহাওয়া কি। আবহাওয়া হচ্ছে কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলের স্বল্প সময়ে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে, যেমন বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলোর গড় অবস্থা স্বল্প সময়ের, অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানের স্বল্পকালীন সময়ের বায়ুমণ্ডলের কতগুলো উপাদানের গড় অবস্থাকে আবহাওয়া বলে। বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদানগুলো আছে, জলীয় বাষ্প আছে, ধূলিকণা আছে, এগুলোর কোনো স্থানের নির্দিষ্ট সময়ের স্বল্পকালীন অবস্থা হচ্ছে আবহাওয়া। তাহলে জলবায়ু কি? জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থা। আবহাওয়াকে দীর্ঘদিন পর্যালোচনা করে আমরা একটা অঞ্চলের জলবায়ু সম্পর্কে ধারণা লাভ করি। অর্থাৎ জলবায়ু হচ্ছে পরিবর্তনশীল আবহাওয়ার উপর নির্ভরশীল কোনো স্থানের বায়ুর চাপ, বায়ুর তাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদির 30 থেকে 40 বছরের গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। তাহলে আমরা প্রথমেই জেনে নিলাম আবহাওয়া কি, তারপর জেনে নিলাম জলবায়ু কি। শিক্ষার্থীরা, তোমরা যদি খেয়াল করো আবহাওয়া কি, জলবায়ু কি, এর দুটো তথ্যই কিন্তু সৃজনশীল প্রশ্নে প্রশ্নে আসে। জলবায়ু কি, আবহাওয়া কি। আবার প্রশ্ন যেটা অনুধাবনমূলক, কত জ্ঞানমূলক তোমরা জানো, হতে আবার এটাই আসে আবহাওয়া কি ব্যাখ্যা করো, জলবায়ু কি ব্যাখ্যা করো, এভাবেও আসতে পারে। আবার এর সাথে আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য কি ব্যাখ্যা করো, এরকম প্রশ্নও কিন্তু অনুধাবনে আসে। আমরা যদি সংজ্ঞাটাকে খেয়াল করি তাহলেই কিন্তু আমরা আবহাওয়া এবং জলবায়ুর যে পার্থক্য আছে সেটি বের করতে পারবো। আবহাওয়া কি? কোনো একটি নির্দিষ্ট স্থানের স্বল্পকালীন অবস্থা, স্বল্পকালীন। আর জলবায়ু কি? দীর্ঘদিনের গড় অবস্থা হচ্ছে জলবায়ু। তাহলে একটা পার্থক্য তো হয়েই গেল। আবহাওয়া হচ্ছে কোনো স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা, আর জলবায়ু হচ্ছে কোনো একটি স্থানের দীর্ঘদিনের আবহাওয়ার গড় অবস্থা। আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল, প্রতিদিনই পরিবর্তন দেখা যায়, সপ্তাহে পরিবর্তন দেখা যায়, বছরে ঋতুভিত্তিক পরিবর্তন দেখা যায়। অর্থাৎ
আবহাওয়া কি নিয়তই পরিবর্তনশীল। কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি হয় না, প্রচণ্ড গরম, এরকম আবহাওয়া প্রতিনিয়তই কি হতে থাকে, পরিবর্তন হতে থাকে। জলবায়ু কিন্তু নিয়ত পরিবর্তনশীল নয়। 30 থেকে 40 বছরের গবেষণার পর একটা দেশের জলবায়ু সম্পর্কে ধারণা লাভ করা যায়। সেই জলবায়ুটা এত সহজেই পরিবর্তন হয়ে যায় না। তাহলে আবহাওয়া হচ্ছে নিয়ত পরিবর্তনশীল, জলবায়ু নিয়ত পরিবর্তনশীল নয়। আবহাওয়া কয়েকদিন, কয়েক সপ্তাহ অথবা এক বছরের আবহাওয়াকে কি করা যায়, গবেষণা করে আবহাওয়া সম্পর্কে ধারণা লাভ করা যায়। আর জলবায়ু কি 30 থেকে 40 বছর একটা অঞ্চলের জলবায়ু সম্পর্কে কি করতে হয়, গবেষণা করার পরে ধারণা লাভ করা যায়। এভাবে আমরা খুব সহজেই কিন্তু আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য বের করতে পারি। তাহলে তোমাদের নিশ্চয়ই সমস্যা হবে না। আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য ব্যাখ্যা করো, এরকমও যদি প্রশ্ন আসে তাহলে আমরা কি করব, এই তথ্যগুলো খুব সহজেই লিখে দিতে পারবো। এরপরে আমরা জানব বায়ুমণ্ডলের গুরুত্ব। আমরা যে বায়ুমণ্ডলে বাস করি, এই বায়ুমণ্ডলটা কি আমাদের জন্য প্রয়োজনীয়, নাকি এই বায়ুমণ্ডলটা না থাকলেও আমাদের চলবে? এই বায়ুমণ্ডল আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা আজকের আলোচনা থেকেই বুঝতে পারবো। বায়ুমণ্ডলের গুরুত্ব। বায়ুমণ্ডল যে আবরণ সৃষ্টি করেছে ভূপৃষ্ঠের উপরে, সেই আবরণের কারণে উল্কাপাত যখন হয়, কি হয়, উল্কাপাত। তখন সেটা বায়ুমণ্ডলে এসে ধ্বংস হয়ে যায়, ভূপৃষ্ঠে আসতে পারে না। যদি এই উল্কাগুলো সরাসরি ভূপৃষ্ঠে এসে পতিত হতো তাহলে কিন্তু আমাদের এই পৃথিবীতে অনেক ধ্বংসলীলা সংগঠিত হতো। শুধুমাত্র বায়ুমণ্ডলের কারণে এই উল্কাপাতগুলো, উল্কার যে পতন হয়, উল্কা যে খসে চলে আসে, সেগুলোর কারণে আমাদের পৃথিবী কিন্তু এই বায়ুমণ্ডলের আবরণের কারণে এই উল্কাপাতের হাত থেকে রক্ষা পাচ্ছে। বায়ুমণ্ডলের ভিতরে যখন উল্কাগুলো প্রবেশ করে তখনই সেগুলো কি হয়, পুড়ে ছাই হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে শব্দ তরঙ্গ। বায়ু প্রবাহের কারণেই শব্দ তরঙ্গের সৃষ্টি হয় এবং একজনের কাছ থেকে শব্দ আরেকজন পর্যন্ত পৌঁছায়, ফলে আমরা একজনের কথা আরেকজন শুনতে পারি। তাহলে বায়ুমণ্ডল আছে বলেই কিন্তু আমরা কথা বলছি, যে সেগুলো একজনের কথা আরেকজন শুনতে পাচ্ছি, ফলে আমাদের ভাষার যে ব্যবহার, আমাদের মনের যে কথাগুলো, মনের যে অভিব্যক্তিগুলো আছে, সেগুলো আমরা একজনের কাছ থেকে আরেকজনের কাছে সহজেই পৌঁছাতে পারি। তারপর হচ্ছে বায়ুর কি আছে, ওজন আছে, বায়ুর চাপও আছে, ফলে আমরা দাঁড়াতে পারি, হাঁটা চলাফেরা করতে পারি। বায়ুর এই ওজন এবং চাপের জন্য এই যে আমরা দাঁড়িয়ে আছি, এইটা কিন্তু বায়ুমণ্ডল থাকার কারণেই হয়েছে। দাঁড়াতে পারছি, কথা বলতে পারছি, চলাফেরা করতে পারছি। বায়ুমণ্ডলের যে ওজোন গ্যাস আছে, সেই ওজোন গ্যাস কি করছে, সূর্যের অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে দিচ্ছে না, ফিল্টার করে ফেরত পাঠিয়ে দিচ্ছে। ফলে জীবকুল যে আছে,
আমরা যারা মানুষ, উদ্ভিদ, প্রাণী আছি, সেগুলো কিন্তু এই সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা পাচ্ছি। আমাদের যে অন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হতো, আমাদের চামড়া যে পুড়ে যেত, তার হাত থেকেও কিন্তু আমরা রক্ষা পাচ্ছি। বায়ুমণ্ডলের ওজোন গ্যাস কি করছে? ওজোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে, তাই না? সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদেরকে কি করছে? রক্ষা করছে। বায়ুমণ্ডলের কতগুলো গ্যাস আছে যেগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কি করছে? অক্সিজেন আমরা কি করছি? নিঃশ্বাসের সাথে, শ্বাস প্রশ্বাসের সাথে কি করছি? গ্রহণ করছি, যার ফলে আমরা এখনো বেঁচে আছি। অক্সিজেন গ্যাস না থাকলে আমাদের পক্ষে একদিনও বেঁচে থাকা, এক মুহূর্তও বেঁচে থাকা সম্ভব হতো না। কারণ আমরা কি করছি? অক্সিজেন গ্যাস শ্বাস হিসেবে গ্রহণ করছি, তা না হলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যেত। অক্সিজেন না থাকলে কি হতো? তারপরে আসো নাইট্রোজেন। এই নাইট্রোজেন গ্যাসও কিন্তু বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে আছে। এই নাইট্রোজেন গ্যাস মাটিতে মিশে উদ্ভিদের প্রোটিন জাতীয় খাদ্য তৈরিতে সহায়তা করে। আর আমরা যারা প্রাণীকুল আছি, আমরা উদ্ভিদের এইসব প্রোটিন নিজেরা কি করি? খাবার হিসেবে গ্রহণ করি। আমাদের পুষ্টি চাহিদা পূরণ করছি। কিসের মাধ্যমে করছি? নাইট্রোজেন গ্যাস আছে বলেই। কি করছে? প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করতে সাহায্য করে। কাদের? উদ্ভিদের। তারপর কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে কিন্তু উদ্ভিদ কি করে? সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে। আমরাও কিন্তু এই খাদ্য উদ্ভিদ থেকে গ্রহণ করি, ফলে আমাদের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। বায়ুমণ্ডলে থাকে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প মেঘ সৃষ্টি করে, আর মেঘ থেকে কি হয়? বৃষ্টি হয়। এই বৃষ্টি না থাকলে আমাদের এই পৃথিবী এতটা সুজলা সুফলা, এত বৃক্ষ, এত সুন্দর হতো না। তার মানে দেখা যাচ্ছে বায়ুমণ্ডলের প্রত্যেকটা গুরুত্বই কিন্তু আমাদের জন্য কি? অপরিহার্য। সবগুলোই আমাদের জন্য, বায়ুমণ্ডলের কাজটাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডল না থাকলে আমাদের জন্য অত্যন্ত কি? বেঁচে থাকাটাই কঠিন হয়ে যেত। তাহলে আমরা শিক্ষার্থীরা জেনে নিলাম বায়ুমণ্ডলের গুরুত্ব। এখন আমরা জানব জলবায়ুর উপাদান ও নিয়ামক সম্পর্কে। জলবায়ুর নিয়ামক সম্পর্কে আমরা জানি আমরা এটাকে জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামকসমূহ বলে থাকি। জলবায়ুর উপাদানগুলো কি কি? বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, এগুলো থাকার পরেও কিছু কিছু উপাদান আছে যেগুলোকে আমরা জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক বলে থাকি। জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামকগুলো জলবায়ুর ক্ষেত্রে, জলবায়ুর তারতম্যের ক্ষেত্রে, জলবায়ুর বিভিন্ন স্থানের বিভিন্ন রকম হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রথমে আমরা যদি দেখি, 1 নম্বরে আসছে অক্ষাংশ।
অক্ষাংশ জলবায়ু নিয়ন্ত্রণের একটি অন্যতম নিয়ামক। দেখা যায় অক্ষাংশ অনুযায়ী জলবায়ু তারতম্য হয়ে থাকে। আমরা যদি একটি চিত্রের সাহায্যে খেয়াল করি তাহলে দেখব এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে দেখো সূর্যের আলো একদম সরাসরি কোথায় পড়ছে? নিরক্ষরেখায় পড়ছে, তাই না? এটা হচ্ছে নিরক্ষরেখা, যে রেখাটি পৃথিবীকে সমান 2 ভাগে ভাগ করেছে। নিরক্ষরেখায় সূর্যের আলো সরাসরি পড়ে। এই নিরক্ষরেখা থেকে যত উত্তর দিকে এবং দক্ষিণ দিকে যাওয়া যায় তাপমাত্রা ততই কমতে থাকে। নিরক্ষরেখা থেকে অক্ষাংশ অনুযায়ী আমরা যত উত্তর দিকে যাব তাপমাত্রা তত কমতে থাকবে, যত দক্ষিণ দিকে যাব তাপমাত্রা তত কমতে থাকবে। এরকম যখন নিরক্ষরেখা থেকে সূর্যের আলো কেন কমবে, কেন তাপমাত্রা কমবে? কারণ ধীরে ধীরে সূর্যের আলোটা নিরক্ষরেখায় যতখানি লম্বভাবে পড়ে ধীরে ধীরে সেটা কি হয়ে যায়? তির্যকভাবে পড়তে থাকে। যখন সূর্যের আলো তির্যকভাবে পড়ে তখন সেখানে তাপমাত্রা কমতে থাকে। ঠিক একইভাবে উপরের দিকেও সূর্যের আলো যখন কি হচ্ছে? তির্যকভাবে পড়ছে, তাপমাত্রা কমতে থাকবে। প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের জন্য 1 ডিগ্রি তাপমাত্রায় কমে থাকে। এটা তোমরা খেয়াল রাখবে, অবজেক্টিভে আসে 1 ডিগ্রির জন্য 1 ডিগ্রি অক্ষাংশের জন্য 1 ডিগ্রি তাপমাত্রায় কমতে থাকে। এটি কিন্তু অনেক সময় অবজেক্টিভ হিসেবে আসে। তাহলে এই জন্য দেখা যায় এই যে মেরু অঞ্চল, এটা কি উত্তর মেরু, তাই না? এটা হচ্ছে দক্ষিণ মেরু। মেরু অঞ্চলে এই জন্য বরফ দেখা যায়, কারণ মেরু অঞ্চলে এত তির্যকভাবে সূর্যের আলো পড়ে যে সেখানে তাপমাত্রা প্রায় পৌঁছায় না বললেই চলে। ফলে সারা বছর সেখানে কি হতে থাকে? শীতল অবস্থায় থাকে। ফলে এই 2 মেরু অঞ্চলে কি দেখা যায়? বরফ দেখা যায়। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অক্ষাংশ অনুযায়ী তাপমাত্রা কি হতে থাকে? কমতে থাকে। আর এই অক্ষাংশ হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণকারী একটি অন্যতম নিয়ামক। কেন হচ্ছে? কারণ যেখানে সূর্যের তাপ লম্বভাবে পড়ে সেখানে বেশি তাপ থাকে, নিরক্ষীয় অঞ্চলে বেশি তাপমাত্রা। আর ধীরে ধীরে যেখানে সূর্যের তাপ তির্যকভাবে পড়ে সেখানে কম তাপমাত্রা বিরাজ করে। তারপরে আসো, আমরা কিন্তু শিক্ষার্থীরা জেনে নিলাম অক্ষাংশ জলবায়ু নিয়ন্ত্রণকারী একটি অন্যতম নিয়ামক। তারপরে হচ্ছে উচ্চতা। দ্বিতীয়ত কি আসছে? উচ্চতা। উচ্চতাও জলবায়ু নিয়ন্ত্রণকারী একটি অন্যতম নিয়ামক। যেমন উচ্চতা কি? ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠা যাবে তাপমাত্রা ততই কি হবে? কমতে থাকবে। ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্র সমতল থেকে আমরা যত উপরের দিকে উঠব তাপমাত্রা কি হতে থাকবে? ততই কমতে থাকবে। তোমরা যদি খেয়াল করো তাহলে কিন্তু দেখবে বিভিন্ন অঞ্চলের যে বড় বড় পর্বতগুলো আছে সেই পর্বতের চূড়ায় কিন্তু বরফ জমে। সেখানে বরফ কোথা থেকে আসে? এই যে তাপমাত্রা যত উপরের দিকে উঠতে থাকে ততই তাপমাত্রা কি হতে থাকে? কমতে থাকে। ফলে অনেক বেশি উচ্চতায় সেখানে কি হতে থাকে? বরফ জমতে থাকে। এখন 165 মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। 165 মিটার উচ্চতায় কি হচ্ছে? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয়? কমে। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। কত? 165 মিটার উচ্চতায়। তাহলে খেয়াল করো, যত বেশি আমরা উপরের দিকে যাব তাপমাত্রা তত কমতে থাকবে। যদি আমরা 1000 মিটার উচ্চতায় যাই
আর সেখানে তাপমাত্রা যদি 24 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে যদি আমরা 1500 মিটার উচ্চতায় যাই তাহলে সেখানে তাপমাত্রা কি হবে? কমবে না? হ্যাঁ, এখানে প্রায় হয়ে যাবে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা যদি 2000 মিটার উচ্চতায় উঠি, 2000 মিটার, তাহলে তাপমাত্রা কত হবে? এখানে 18 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। এভাবে আমরা যত উপরের দিকে উঠতে থাকব তাপমাত্রা ততই কমতে থাকবে। এটাকে আমরা বলি স্বাভাবিক তাপ হ্রাস হার। এটাও কিন্তু তোমাদের যে সৃজনশীল প্রশ্নের অনুধাবনমূলক যে প্রশ্নটি আসে খ, সেখানে কিন্তু আসে স্বাভাবিক তাপ হ্রাস হার কি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো স্বাভাবিক তাপ হ্রাস কি। ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে উঠতে থাকব তাপমাত্রা ততই কমতে থাকে। সে কমার মাত্রা কতটুকু? 165 মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হচ্ছে? কমে যাচ্ছে। এই যে 165 মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়, এটাকেই বলা হচ্ছে স্বাভাবিক তাপ হ্রাস হার। তাহলে উচ্চতা কিভাবে কি করছে? জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। এই যে দেখো পর্বতের অবস্থান, ধরো নিরক্ষীয় অঞ্চলে সূর্যের তাপ, আমরা একটু আগেই পড়েছি সূর্যের তাপ কি হচ্ছে? লম্বভাবে পড়ছে, ফলে সেখানকার জলবায়ু উষ্ণ হওয়ার কথা, তাই না? সেখানকার জলবায়ু উষ্ণ হবে। কিন্তু সেখানে যদি পর্বতের অবস্থান থাকে, সেখানে যদি পার্বত্য কোনো অঞ্চল থাকে, তাহলে তাপমাত্রা কি হয়ে যাবে? পরিবর্তন হবে। সেখানে তাপমাত্রা কি হবে? কমে যাবে। এরকম কিন্তু আফ্রিকার কিলিমাঞ্জারো, যে কিলিমাঞ্জারো পর্বত আছে, সেটি কিন্তু নিরক্ষ রেখায় অবস্থিত, নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলে সেখানকার তাপমাত্রা উষ্ণ হওয়ার কথা, কিন্তু এই কিলিমাঞ্জারো পর্বতের চূড়া সারা বছর বরফ জমে থাকে। কেন? কারণ কি হচ্ছে? উচ্চতার কারণে সেটা তাপমাত্রা, সেখানকার তাপমাত্রা কি হয়ে গেছে? কমে গেছে। তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে জলবায়ু কি হয়ে যাচ্ছে? নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে উচ্চতার কারণে। এই জন্য বলা হয়েছে এই যে ফ্যাক্টরগুলো, এগুলো হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক। অক্ষাংশ নিয়ামক, যে অক্ষাংশ নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ জলবায়ু বিরাজ করবে, কিন্তু অক্ষাংশ অনুযায়ী হলেও উচ্চতার ফ্যাক্টরের কারণে কি হয়ে যাচ্ছে? জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। উচ্চতার কারণে সেখানকার তাপমাত্রা কমে যাচ্ছে। তাহলে আমরা জেনে নিলাম যে উচ্চতা জলবায়ু নিয়ন্ত্রণকারী একটি অন্যতম নিয়ামক। তারপরে আসি সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত জলবায়ু নিয়ন্ত্রণকারী একটি অন্যতম নিয়ামক। তোমরা জানো সমুদ্র স্রোত যখন আমরা পড়েছি অথবা পরের ক্লাসগুলোতে যখন পড়ব, তখন তোমরা 9-10-এও পড়ে আসছো, দুই ধরনের সমুদ্র স্রোত আছে। একটি হচ্ছে উষ্ণ স্রোত আর একটি হচ্ছে শীতল স্রোত। এই উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের কারণে কি হয়ে যাচ্ছে? উপকূলবর্তী অঞ্চলের জলবায়ুর উপরে প্রভাব পড়ছে। বায়ু প্রবাহের কারণে যে অঞ্চলের উপর দিয়ে উষ্ণ স্রোতটি প্রবাহিত হয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে, সে অঞ্চলের জলবায়ু উষ্ণ থাকে। আর যে অঞ্চলের পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয়েছে, সে অঞ্চলের উপর দিয়ে যখন শীতল বায়ু, শীতল সমুদ্র স্রোত হওয়ার কারণে শীতল বায়ু যখন উপকূলবর্তী অঞ্চলে প্রবেশ করে, তখন সেখানে কি হচ্ছে? শীতল বায়ু প্রবাহিত হচ্ছে। ফলে দেখা যায়
যে শীতল স্রোত এবং উষ্ণ স্রোতের কারণে উপকূলবর্তী অঞ্চলের দেশগুলোতে জলবায়ুর উপরে কি করছে, প্রভাব পড়ছে। যেমন লাব্রাডার উপকূল অঞ্চল, লাব্রাডার উপকূলবর্তী অঞ্চলের পাশ দিয়ে লাব্রাডার যে স্রোত প্রবাহিত হয় সেটি হচ্ছে একটি শীতল স্রোত। যেহেতু লাব্রাডার স্রোত শীতল স্রোত, ফলে লাব্রাডার উপকূলে বছরের বেশ কয়েক মাস বরফে ঢাকা থাকে। আর অন্যদিকে নরওয়েরও কাছ দিয়ে উষ্ণ উপসাগরীয় স্রোত প্রবাহিত হয়। উষ্ণ উপসাগরীয় স্রোত প্রবাহিত হওয়ার কারণে নরওয়ের উপকূল বছরের প্রায় সারা বছরই বরফমুক্ত থাকে এবং অনায়াসে জাহাজগুলো চলাচল করতে পারে। যদিও লাব্রাডার উপকূলের চেয়ে অক্ষাংশ অনুযায়ী নরওয়ে উপকূল আরও উত্তর দিকে বা কম যেখানে তাপমাত্রা সে অঞ্চলে অবস্থিত। শুধুমাত্র উষ্ণ স্রোতের কারণে নরওয়ে উপকূলে কিন্তু কি হচ্ছে, বরফমুক্ত থাকছে, ব্যবসা করতে সুবিধা হচ্ছে, আরামদায়ক জলবায়ু হচ্ছে। তারপরে আসছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ একটি গুরুত্বপূর্ণ জলবায়ুর নিয়ামক, কারণ বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় তার উপরে ভিত্তি করে কিন্তু জলবায়ুটা পরিবর্তন হচ্ছে। বায়ু যদি স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে সে বায়ুতে জলীয় বাষ্প থাকে না, ফলে দেখা যায় সে বায়ুটা শুষ্ক হওয়ার কারণে জলবায়ুটা একটু রুক্ষ হয়। আর বায়ু যদি সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে সে বায়ুতে জলীয় বাষ্প থাকে, উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়, আবহাওয়া মোলায়েম থাকে, মনোরম থাকে এবং তাপমাত্রা কম থাকে, চরম ভাবাপন্ন জলবায়ু হয় না। এই জন্য বায়ু প্রবাহ জলবায়ু নিয়ন্ত্রণকারী একটি অন্যতম নিয়ামক। স্যার একটু অফ করেন দেখি। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা বায়ু প্রবাহ কিভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে সেটি জানলাম। ঠিক একইভাবে বায়ু প্রবাহের সাথে আমরা বৃষ্টিপাতটাকেও বলতে পারি। বৃষ্টিপাত যে অঞ্চলে বেশি হয় সেখানে কি হয়, তাপমাত্রা কম থাকে। যেমন বাংলাদেশে গ্রীষ্মকালে জলবায়ুটা প্রচণ্ড হওয়ার কথা, কিন্তু প্রচুর বৃষ্টিপাতের কারণে আমাদের জলবায়ু কি অনেক বেশি কি হয় না, চরম ভাবাপন্ন হয় না। ঠিক একইভাবে এগুলো আমরা বাসায় একটু ভালোভাবে চেষ্টা করব। বনভূমি আছে, যেখানে বনভূমি থাকে, বনভূমির কারণে সূর্যের তাপ মাটিতে সরাসরি পৌঁছাতে পারে না, মাটি কম উত্তপ্ত হয়। তাছাড়া বনভূমির যে গাছপালা আছে সেগুলো বাষ্পীভবনের মাধ্যমে বায়ুতে কি করছে, পানি ছাড়ছে, ফলে বনভূমি অঞ্চলে তাপমাত্রা কি থাকে, মোটামুটি আর্দ্র থাকে, তাপমাত্রা কখনো চরম ভাবাপন্ন হয় না। এই বনভূমিও জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমুদ্র থেকে দূরত্ব, যেমন যে অঞ্চল সমুদ্র থেকে যত বেশি দূরে অবস্থিত সেখানকার তাপমাত্রা তত বেশি চরম ভাবাপন্ন হয়ে থাকে। আর সমুদ্রের উপকূলবর্তী যে অঞ্চলগুলো আছে সেখানকার তাপমাত্রা কিন্তু মোলায়েম থাকে, কারণ সমুদ্রের যে বাতাসটি আসে সেটা কিন্তু শীতকালে গরম বাতাস আসে আর গ্রীষ্মকালে ঠান্ডা বাতাস আসে। ফলে উপকূলবর্তী অঞ্চল কি হয়, জলবায়ু থাকে আরামদায়ক। আর সমুদ্র থেকে যত দূরে অবস্থান সেখানকার তাপমাত্রা কিন্তু তত চরম হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল। তোমরা সবাই বাসায় ভালোভাবে চর্চা করবে, পড়াশোনা করবে, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।